গেস্ট হাউসে আমি আর স্বর্ণলতা যখন ব্যাংক থেকে ফিরলাম তখন বেলা 1:30 বাজে। স্বর্ণলতা গাড়ি থেকে নেমেই হাতে রাখা পেন্ডেন্ট ঘড়ির দিকে তাকিয়ে বললেন, চলো, এখনই লাঞ্চ করে নেওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে। ঘরে ঢোকার সময় করিডোরের একেবারে প্রান্তে মৃণালিনীকে দেখলাম। উল্টো দিকে মুখ করে একটি বেতের চেয়ারে বসে আছেন। সম্ভবত আমাদের আশা টের পাননি বা ঘুমোচ্ছেন, কিছু একটা হবে। স্বর্ণলতা যেহেতু একটু তাড়া দিলেন লাঞ্চের জন্য, তাই তার অবস্থাটা অনুমান করতে পারলাম না। এখানেও খাবার আয়োজনে শুধু মাংস জাতীয় নানান রকম প্রিপারেশনই খুব বেশি ছিল। যে ওয়েটার খাবার সার্ভ করছিল, আমি তাকে নিরামিষ খাবারের কোনো আইটেম থাকলে আনতে বললাম। মাত্র একটাই ভেজ আইটেম আছে জানালো। আমি সেটা খাওয়ার জন্যই আকুল হয়ে পড়লাম। যখন সার্ভ করলো নানান রকম সবজি মিশ্রিত একটি স্যুপ, কিন্তু আমি তো দেশীয় তরকারি জাতীয় খাবার এক্সপেক্ট করছিলাম, কারণ দীর্ঘ কয়েক মাস ধরে এই স্যুপ আর মাংস জাতীয় খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। স্বর্ণলতা হয়তো আমার মুখের ভাব লক্ষ্য করেছেন, তাই উনি খাবারের থেকে এক বিন্দু দৃষ্টি না সরিয়েই বলতে লাগলেন, একটি ইন্ডিয়ান বাবুর্চির ব্যবস্থা করতে হবে, যদি এখানে পাওয়া যায়। আশা করি পেয়ে যাব। আমি শুধু একবার আশাহত চোখে তাকালাম। খাওয়ার সেরে আবার আগের দিনের মতো সামনে বাগানে একটু পায়চারি করলাম। স্বর্ণলতা অবশ্য আগের দিনের মতো নভেল পড়ছেন না, বরং একটি পত্র লিখছেন। এই সময় মৃণালিনী এলেন ওনার কাছে এবং কিছু বললেন সম্ভবত। আমি কিছুক্ষণ পায়চারি করার পরই উঠে এলাম স্বর্ণলতার কাছে, এবং আমি সামনে আসতেই স্বর্ণলতা জানালেন, আজ সন্ধ্যায় মার্গেরিতা ম্যাভরিক্সে আমরা যাচ্ছি। আমিও সংক্ষিপ্ত ভাষায় জিজ্ঞেস করলাম, আগন্তুক নিমন্ত্রণ গ্রহণ করেছেন তো? স্বর্ণলতা সানন্দে মাথা নাড়লেন। এটা ডিসেম্বরের প্রথম সপ্তাহ, তাই সন্ধ্যার দিকে একটু ঠান্ডা অনুভব করলাম। আমরা চারজনেই যাওয়ার জন্য প্রস্তুত। রোলস রয়েসে চেপে আমরা চারজনেই রওনা হলাম মার্গেরিতা ম্যাভরিক্সের দিকে। গাড়িতে যেতে যেতে মৃণালিনী জানালেন, আজ আমি ব্যাংক অফ সাউথ আফ্রিকায় ভিজিট করেছিলাম। আমিও স্বর্ণলতা দুজনেই চমকিত হয়ে জিজ্ঞেস করলাম, কখন? মৃণালিনী জানালেন, বেলা 12টার দিকে। স্বর্ণলতা একটু স্বর্গোক্তির সুরে বললেন, ওহো, আমরা তো তখন ছিলাম ম্যানেজারের রুমে। মৃণালিনী একটু হতাশভাবে তাকিয়ে বললেন, তা তো জানি না। গুঞ্জনের সাথে মাথা নাড়িয়ে সম্মত হয়ে বলল, আমিও ছিলাম মৃণালিনীদির সাথে। বরং মৃণালিনীদি যখন ম্যানেজারের সাথে দেখা করতে চাইলেন, কাউন্টার থেকে জানালো ম্যানেজার এখন প্রাইভেট মিটিংয়ে ব্যস্ত আছেন, এখন দেখা করা যাবে না। স্বর্ণলতা একটু চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, কিছু সমস্যা হয়েছে? মৃণালিনী জানালেন, হ্যাঁ, আসলে সেই জাহাজ ডুবিতে আমার সব পার্সোনাল বিলঙ্গিংই হারিয়েছি। তার মধ্যে ব্যাংকের প্রমাণপত্র ছিল, মানে অ্যাকাউন্ট বুক। তাই অ্যাকাউন্ট নাম্বার ও অন্যান্য তথ্য দিলেও ব্যাংক একটি আইডেন্টিফিকেশন চাইছে, না হলে জমা থাকা ইউরো উইথড্র করতে পারবো না। স্বর্ণলতা একটু চিন্তিত গলায় বললেন, ব্যাপারটা একটু জটিলতর হয়ে গেছে এখন। নতুন প্রশাসক এসে একটু বেশি কড়াকড়ি শুরু করেছে। ঠিক আছে, চিন্তা করো না। কাল তুমি একটা আমার লেখা পত্র নিয়ে যেও ম্যাজিস্ট্রেট সাহেবের অফিসে, আর ওখানে একজন ভদ্রলোকের সাথে মিট করো। উইলিয়াম নাম, পুরো নাম ম্যাকমিলান উইলিয়াম। উনি তোমার রেফারেন্স হবে নতুন সাউথ আফ্রিকান আইডেন্টিটি তৈরি করার জন্য। একবার আইডেন্টিটি পেপার রেডি হয়ে গেলে বাকিটা আমার হাতে ছেড়ে দাও। দেখতে দেখতে
আমরা মার্গেরিতা ম্যাভরিক্সে এসে পৌঁছালাম। এটা কালকের মতো কোনো ক্যাসিনো নয়, একটা রেস্তোরাঁ কাম বার, কিন্তু একটু ওল্ড রেস্ট্রো ধাঁচে। এখানে 1800 শতকের ধরন অনুকরণ করা হয়েছে, যেমন দ্বাররক্ষীর পোশাক। রেস্তোরাঁর ভেতরে পুরোটাই ক্যান্ডেল লাইট দিয়ে সজ্জিত। এখানে ওয়েটাররাও 1800 শতকের ধাঁচে ফ্রক কোট পরে আছে। আমাদের ম্যানেজার একটি গ্র্যান্ড টেবিলে নিয়ে গেলেন, যেখানে একসাথে 8 জন বসতে পারবে। রেস্তোরাঁর অর্ধেক টেবিলই দেখলাম উচ্চ শ্রেণীর কাস্টমারে পরিপূর্ণ। উপস্থিত সব কাস্টমারই সাহেব মেম সাহেব, এবং তাদের পোশাক পরিচ্ছদের আভিজাত্য দেখেই বোঝা যায়। এবং বাইরে পার্কিংয়েও দেখলাম আমাদের রোলস রয়েসটি ছাড়াও আরও 2-3টে রোলস রয়েস এবং মার্সিডিজ কোম্পানির গাড়ি পার্ক করা আছে। আমি ভাবছিলাম এরকম একটা বড় রেস্তোরাঁয় কি উইলসন দেখা করতে আসবে, কিন্তু চোখের নিমেষেই সেই ঘটনাটা ঘটল। আমি দেখলাম মৃণালিনী স্বর্ণলতাকে চোখের ইশারায় ইঙ্গিত করলেন একটি নির্দিষ্ট টেবিলের দিকে। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম 2টো টেবিলের পরে একদম একান্তে একটি 2 সিটার টেবিল রয়েছে, যেখানে একজন মধ্যবয়স্ক রক্তিম বর্ণ সাহেব বসে আছে, ওভারকোট পরে, মাথায় হ্যাট। মৃণালিনীকে দেখে ওই লোক ঘাড় নেড়ে তার উপস্থিতির ইঙ্গিত জানালেন। এরপর স্বর্ণলতা একটি চিরকুটে কিছু লিখলেন তার অমূল্য পার্কার ফাউন্টেন পেনটি দিয়ে। তারপর একজন ওয়েটারকে ইশারায় ডাকলেন। ওয়েটারের হাতে রূপোর প্লেট ছিল। স্বর্ণলতা তাকে নিচু গলায় জানালেন এই মেসেজটি কর্নারের টেবিলের লোকটির কাছে পাস করতে। ওয়েটার রূপোর প্লেটটি পাতল, তাতে স্বর্ণলতা চিরকুটটি দিলেন। আমি দেখলাম ওয়েটার ওই চিরকুটটি একটি প্লেটে করে ওই লোকটিকে সার্ভ করলো। ওই ব্যক্তি চিরকুটের লেখা পড়ে স্বর্ণলতার দিকে উজ্জ্বল চোখে তাকিয়ে সম্মতির ঘাড় নাড়লেন। ততক্ষণে আমাদের স্ট্রবেরি জুস সার্ভ করা হলো। এরপর আরও ইউনিক ইউরোপিয়ান ডিশ নৈশভোজে থাকলো। পরের দিন সকালে আমাকে স্বর্ণলতা নিজে এসে ডেকে ঘুম থেকে তুললেন। স্বর্ণলতা ফিসফিস করে আমাকে বললেন, নীলকমল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা বেরোবো। তুমি ঘোড়ায় চড়তে জানো তো? আমি ঘুম চোখে তেমন কিছু ভেবে উঠতে না পেরে বললাম, হ্যাঁ, তবে খুব ভালো না। উনি আশ্বাসের সুরে বললেন, তাতেই হবে, তাতেই হবে। চলো, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, আমরা এখনই বেরোবো। তারপর উনি ত্বরান্বিত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ওয়াল ক্লকের দিকে তাকিয়ে দেখলাম সকাল 4:30 বাজে। বাইরের আলো তখনও ভালোভাবে ফোটেনি। আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিলাম। বাইরে এসে দেখলাম উনি করিডোরে অপেক্ষা করছেন। উনি ব্ল্যাক গার্ডেন হ্যাট পরেছিলেন এবং পরনে যেমন লং স্লিভ ক্লোথ পরেন সেটাই পরেছিলেন। আমাকে হাতে একটা ব্ল্যাক মাস্ক দিলেন, নিজেও একই ধরনের মাস্ক পরলেন। আমার গায়েও ব্ল্যাক কোট ছিল। এখানের কেয়ারটেকার 2টো সাদা ঘোড়া নিয়ে এসেছে। অনেক দিন পর ঘোড়ায় চড়লাম। কলকাতার ফোর্ট উইলিয়াম গ্রাউন্ডে আগে প্রভাতে প্রতিনিয়ত বন্ধু অ্যান্ড্রিউয়ের সাথে হর্স রাইডিং করতাম। আজ আবার অনেক মাস পর এই হর্স রাইডিং করছি। আমি স্বর্ণলতাকে অনুসরণ করে ঘোড়া ছোটাতে লাগলাম। স্বর্ণলতা হাতের ইশারায় অ্যালাইনমেন্টে আসতে বললেন। উনি যেভাবে রাইডিং করছেন দেখে মনে হয় প্রতিদিনই যেন হর্স রাইডিং করেন, অথচ আমার সাথে এই গত 2 মাস জাহাজেই সফর করছিলেন। এই প্রথম তাকে রাইডিং করতে দেখছি, অথচ দক্ষ আরোহী। ওনার সামনে অ্যালাইনমেন্টে আসতে উনি বললেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে মোটর গাড়ি নিয়ে যাওয়া সুবিধার হবে না। পথ একটু মেঠো ও অসমতল। আমি জানতে চাইলাম
আমরা কোথায় যাচ্ছি। উনি বললেন, সেই ডাচ গোল্ড মাইনিং ফাউন্ডারের কথা মনে আছে? আমি একটু স্মরণ করতে তারপর মনে পড়ল, বলে উঠলাম, হ্যাঁ মনে আছে। স্বর্ণলতা বললেন, ওনার ফার্ম হাউসটি একটু রিমোট এরিয়ায়, এখান থেকে 5 মাইলস যদি জঙ্গলের পথটা ধরি, আর আমরা ওটাই করব। আমি শুনে শুধু একটু ঘাড় নেড়ে সম্মতি জানালাম। তখন আকাশে প্রভাতের আলো ফুটে উঠেছে। মেইন রাস্তা থেকে নেমে গিয়ে একটা বিস্তর সবুজ মাঠের উপর দিয়ে যখন ঘোড়া ছোটাচ্ছি, তখন দিনের আলোটা আরও স্পষ্ট হয়ে উঠল। দূরে গাছগুলিতে পাখির কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর স্বর্ণলতা বললেন, এবারে আমাদের একটু থামতে হবে। আমরা তখন জঙ্গলের পথে, দুপাশে ঘন অরণ্য, ব্যাওবাক আর রিয়েল ইয়েলোউড গাছগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটা জঙ্গল না বলে একটা বৃহৎ গার্ডেন বলা যেতে পারে। আমরা যেখানে ঘোড়া থামালাম সেখানে রাস্তা চারদিকে চলে গেছে। অরণ্যের মেঠো শুকনো রাস্তা হলেও রাস্তাটা যেন কে সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে। আমি যখন এই সমস্ত লক্ষ্য করছিলাম, তখন উত্তর দিকের রাস্তা ধরে 3জন অশ্বারোহী এগিয়ে আসছে। আমি একটু চমকিত হলাম। স্বর্ণলতা হাত উপরে তুলে তাদের নিশানা দিল। 3জন অশ্বারোহী আমাদের সামনে এসে থামল। ওদের মধ্যে মনে হয় একজনকে চিনতে পারলাম। আমি তো মনে মনে বলে উঠলাম, এ তো সেই মাইকেল যাকে ক্যাসিনো ক্লাবে দেখেছিলাম। স্বর্ণলতা কোনো বার্তা বিনিময় না করে তার পরনের লং স্লিভ গ্রাউনের বুকের প্রান্তে অঙ্গুলি ঢুকিয়ে একটি চিরকুট বের করে আনলেন। চিরকুটটা মাইকেল ঘোড়া থেকে নেমে স্বর্ণলতার হাত থেকে নিল। চিরকুটটা খুলে পড়ে দেখল। তারপর মাইকেল হাসি মুখে থামস আপ দেখালো, মানে ইশারায় কাজটি হয়ে যাবে ইঙ্গিত করলো। আমি সব কিছু বুঝে ওঠার আগেই 3জন অশ্বারোহী আবার উত্তর দিকে ঘোড়া ছুটিয়ে চলে গেল। স্বর্ণলতা আর আমি আবার পূবের রাস্তা ধরে এগুতে লাগলাম। উনি বিব্রত হবে ভেবে আমি আর প্রশ্ন করলাম না। স্বর্ণলতা প্রফুল্ল মুখে আমার দিকে তাকালেন। দেখতে দেখতে পূব দিকে সূর্য উঠছে, আর আমরা এসে পৌঁছেছি একটা মালভূমির মতো জায়গায়, যেখানে একটা সবুজ তৃণভূমি দিয়ে ঘেরা এবং ফেন্সিং করা ঘোড়ার বিচরণ ক্ষেত্রের মাঝে একটা সুন্দর বাংলো বাড়ি। কখনো কখনো ভাবি, স্বর্ণলতার হাত ধরে কলকাতা থেকে না বেরুলে প্রকৃতির এইসব সুন্দর জায়গা কখনোই দেখা হতো না। উনি আমাকে একটু সতর্ক করলেন, খুবই মার্জিতভাবে আচরণ করো, ঠিক আছে নীলকমল? আমি শুধু ঘাড় নাড়লাম। উনি আমাকে এও বললেন, যদিও তোমাকে এ কথা বলার দরকার নেই, তবুও সতর্ক করলাম। হ্যাঁ, আর একটা কথা, যদি বন্দুক তাক করে তাহলে হ্যান্ডস আপ করো সাথে সাথে। সম্ভবত হ্যান্ডস আপ করতে হলো না। যার কাছে যাচ্ছিলাম সে নিজেই ঘোড়ায় চড়ে বিচরণ ক্ষেত্রে রাউন্ড রাইডিং করছেন। স্বর্ণলতা মুখের মাস্ক খুললেন। বাংলো বাড়িটির কাছাকাছি আসতে ঘোড়ায় চড়া লোকটি ভারী কণ্ঠে বলে উঠল, গুড মর্নিং মিস সেন চৌধুরী। আমার ডেরায় আবার কি মনে করে? স্বর্ণলতা প্রত্যুত্তরে গুড মর্নিং জানালেন। উনিও একটু উঁচু কণ্ঠে জানালেন, ব্রিগেঞ্জা সাহেবকে আমার অভিনন্দন জানাই। আশা করি সাহেব জানেন আমি কেন এসেছি। ভদ্রলোক এবার রাউন্ড রাইডিং থামিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। তারপর স্বর্ণলতাকে আমার দিকে ঘাড় নাড়িয়ে জানতে চাইলেন, এই নেটিভ যুবকটিকে। উনি আমার পিঠে হাত রেখে বললেন, আমার পার্টনার আর কোম্পানির আগামী চেয়ারপারসন। স্বর্ণলতা চোখ বুজে আশ্বাস দিলেন, সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন।
এরপর আমাদের দুজনকেই ব্রেগাঞ্জা ভদ্রলোকটি বললেন। Come, have a glass of champagne. আমি ভাবলাম এই সকাল সকাল মদ্যপান একটু অপ্রাসঙ্গিক, কিন্তু এখানে কোনো রকম চয়েস দেখালে চলবে না। ধনী লোকেরা সম্ভবত দিনটা এভাবেই শুরু করে। এই ব্রেগাঞ্জা একজন মধ্যবয়স্ক লোক, 6 ফুটের মতো হাইট আর দেখতে খুবই হ্যান্ডসাম আর পেটানো চেহারা। আমাদের গার্ডেনে নিয়ে বসলেন। ওনার সার্ভেন্টস শ্যাম্পেন আর কিছু গ্লাস ট্রেতে করে এনে দিল। উনি সার্ভেন্টসকে চলে যেতে বললেন। উনি গ্লাসে শ্যাম্পেন ঢেলে নিজেই এগিয়ে দিলেন। তারপর স্বর্ণলতাকে সরাসরি জানতে চাইলেন। কতটা চাই? স্বর্ণলতাও গ্লাসে এক চুমুক দিয়ে ডিম্যান্ডটা বললেন। 200 kg gold and heart of eternity. ব্রেগাঞ্জা সাহেব একটু চোখ বড় বড় করলেও বললেন, ঠিক আছে, কবে বেরোচ্ছ? উনি গ্লাসে আরেক চুমুক দিয়ে বললেন। Sunday. ব্রেগাঞ্জা বললেন। আর একটু সময় নাও। স্বর্ণলতা বললেন, মাফ করবেন সাহেব, আপনাকে এর মধ্যে ব্যবস্থা করতেই হবে। ব্রেগাঞ্জা বললেন, তাহলে প্রাইসটা 1.5 গুণ বাড়বে। ডেলিভারি স্যাটারডে নাইটে হবে, এর আগে আমি পারবো না। স্বর্ণলতা যেন একটু ঢোক গিলে নিয়ে সম্মতি জানালেন। আচ্ছা, তাই হোক। স্বর্ণলতা গ্রাউন্ডের কোমরে একটা কেস ছিল, সেটা এগিয়ে দিলেন ব্রেগাঞ্জা সাহেবের হাতে। বললেন, এটা আলাদা ব্রেককেসে চাই, একটু আর্লি ডেলিভারি চাই। আর বললেন, সন্ধ্যাবেলায় ফার্স্ট ইনস্টলমেন্ট পৌঁছে যাবে। উনি উডেন কেসটা না খুলেই বললেন, এটা লিগ্যাল ট্রানজ্যাকশন করো। জানোই তো, নতুন অ্যাডমিনিস্ট্রেটরের নজর আছে। স্বর্ণলতা ঘাড় নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর আমার দিকে তাকিয়ে উনি বললেন, এবার ওঠা যাক। ব্রেগাঞ্জা সাহেবের সাথে তুমি হ্যান্ডশেক করতে পারো। ব্রেগাঞ্জা সাহেবই দেখলাম আমার দিকে হাত বাড়ালেন হ্যান্ডশেকের জন্য। আমিও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম। উনি বললেন, তোমাকে আমি জানতে চাই, তবে অন্য একদিন। এরপর ঘোড়ায় করে বিদায় নিলাম ওই স্থান থেকে। ফেরার সময় সবুজ মাঠের রাস্তা অতিক্রম করে যখন শহরের রাস্তায় উঠলাম, তখন উনি ঘোড়া বাঁদিকে টার্ন নিতে বললেন। আরও 1 মাইল দূরে গেলেই রাস্তার উপরেই একটা ওপেন এয়ার রেস্তোরাঁ আছে। গেস্ট হাউসের পর 4 কিলোমিটার দূরে। তার চেয়ে এখানেই ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। কিছু দূর যেতেই একটা মার্কেটের মধ্যে প্রবেশ করলাম। তারপর মর্নিং বেলস নামে একটা রেস্তোরাঁর সামনে ঘোড়া থামিয়ে নেমে পড়লাম। এখানে ইতালিয়ান ব্রেকফাস্ট সেরে যখন গেস্ট হাউসে ফিরলাম, তখন বেলা 11টা বাজে। গেস্ট হাউসে ফিরে জানলাম মৃণালিনী ও গুঞ্জন দুজনেই বেরিয়েছে। দেখলাম পার্কিংয়ে রোলস রয়েসটিও নেই। এটাও অনুমান করতে পারলাম মৃণালিনী সম্ভবত স্বর্ণলতার কথা মতো ম্যাজিস্ট্রেট সাহেবের অফিসে গেছেন, সাথে হয়তো গুঞ্জনকে নিয়েছেন। যতটা জানি গতকাল রাতেই স্বর্ণলতা তাকে পত্র লিখে দিয়েছিলেন। গেস্ট হাউসে ফিরে আবার 1 কাপ চা পান করলাম। সেই সময় স্বর্ণলতা বললেন, আমাদের আরেকটি গাড়ির প্রয়োজন। তুমি যদি প্রস্তুত থাকো তাহলে এখনই বেরোনো যাক। আমি একটু ক্লান্তি দেখিয়ে বললাম, এখনই? স্বর্ণলতা বললেন, কেন, টায়ার্ড লাগছে? এখনই তো টায়ার্ড হলে হবে না। এখন তো তোমার সবে সফর শুরু। বি অ্যান এনার্জেটিক ম্যান। ওকে, ফিরে এসে একটু রেস্ট করো ক্ষণ। আমি ক্লান্তি ভাঙিয়ে স্বর্ণলতার কথায় সায় দিয়ে বললাম, ওকে চলুন, কিন্তু কোথায় যাচ্ছি আমরা? স্বর্ণলতা বললেন, কেন, এইমাত্র যে বললাম গাড়ির প্রয়োজন, তাই গাড়ি কিনতে যাচ্ছি। আমি গতকাল রাত্রে লক্ষ্য করেছিলাম তুমি ওই রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকা রোলস রয়েস, মার্সিডিজ এ সমস্ত গাড়ি ছাড়াও
আরেকটি গাড়ি বিশেষভাবে লক্ষ্য করছিল। সম্ভবত তুমি এখনো ওই কোম্পানির নামটি শোনোনি, এবং গাড়িটি মনে হয় সম্ভবত তোমার খুবই পছন্দ হয়েছে। ওটা ছিল অ্যাস্টন মার্টিনের কোল স্কার্টেল। এটা একটা অনবদ্য মডেল, আমারও নেওয়ার ইচ্ছা ছিল। যাক, যখন ওটা তোমার পছন্দই হয়েছে তাহলে ওটাই নেওয়া যাক, যদি এখানে শোরুমে থাকে ওটা। আমি স্বর্ণলতার কথাগুলো শুনে কিছুটা যেন স্বপ্নের মতন অনুভব করলাম। আমি আর সেই কলকাতার নীলকমল নই, সেটা অনুভব করতে পারলাম। এখন যেদিকেই চোখ রাখবো বেশিক্ষণ, সেটাই নিজের হতে পারে। হঠাৎ করে সব ক্লান্তি যেন কোথায় চলে গেল। একটা নতুন উদ্যম খুঁজে পেলাম। আগের নীলকমল হলে ভাবতাম এই ধনী মানুষদের রাত দিন কি করে এক হতে পারে, এবং প্রত্যেক দিন কি করে এত আনন্দ হতে পারে, বা এত এনার্জেটিক থাকে কি করে সারাদিন। কারণ উপলব্ধি করলাম ধনীদের জীবনটাই স্বপ্নের মতো, যার এক মুহূর্ত নষ্ট করা যাবে না, তাই ঘুমানোও যাবে না, কারণ প্রত্যেক মুহূর্তেই চাহিদা পূরণ হতে থাকে। স্বর্ণলতা গেস্ট হাউসের কেয়ারটেকারকে বিএমডব্লিউ গাড়িটি মার্টিন সাহেবের গ্যারাজ থেকে আনতে বললেন। মার্টিন সাহেবের গ্যারাজ এখান থেকে 500 মিটার দূরে। জনৈক ধনী ব্যক্তিরা বা বাইরে থেকে আসা সাহেবরা এনার থেকে গাড়ি ভাড়া নিয়ে থাকে তাদের চাহিদা মতন। কিন্তু স্বর্ণলতা সম্ভবত এই অন্যের ব্যবহৃত গাড়ি আর পছন্দ হলো না, তাই হয়তো শেষবারের মতো ট্রাভেল করলাম। গাড়ির শোরুমটি গেস্ট হাউস থেকে 7 কিলোমিটার দূরে। যেতে 30 মিনিট সময় লাগলো। এক বৃহৎ অ্যালুমিনিয়াম সেট দেওয়া গাড়ির শোরুম। 2-3টে গাড়ি কোম্পানির লোগো দেওয়া আছে এই শোরুমে, তবে তার মধ্যে অ্যাস্টন মার্টিন ছিল না। স্বর্ণলতা শোরুমের ম্যানেজারকে অ্যাস্টন মার্টিন কোল স্কার্টেল মডেলটি অ্যাভেলেবেল আছে কিনা জানতে চাইলেন, কিন্তু উনি মার্জিতভাবে জানালেন ওই মডেলটি ওনাদের কাছে নেই, তবে আনিয়ে দিতে পারে। সেটা মাসখানেক সময় লাগবে আসতে। তবে একটি নতুন মডেলের গাড়ি এসেছে, সিঙ্গেল ইঞ্জিন, 6 to 10 হর্স পাওয়ার, 2 স্পিড ট্রান্সমিশন, নিউ ক্যাডিল্যাক মডেলে। দামও 1000 ইউরো পড়বে। স্বর্ণলতা বললেন, না, আমার ওই অ্যাস্টন মার্টিনই চাই। আমি একটু ইতস্তত করে স্বর্ণলতাকে বললাম, একটু দেখাই যাক না। নতুন মডেল বলছে এবং তথাপি ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে, এবং স্পেসিফিকেশনও ভালো বলছেন। স্বর্ণলতা প্রশ্নাতীত মুখে জানতে চাইলেন, তোমার ভালো লাগবে তো? না হলে এর থেকে স্বচ্ছন্দে একটি বেশি মূল্যের গাড়ি কিনতে পারি। এ কথা শুনে ম্যানেজার বললেন, আরেকটি নতুন মডেল আছে, মার্সিডিজ 40 HP, 2000 ইউরো দাম পড়বে। স্বর্ণলতাকে অনেক বুঝিয়ে রাজি করালাম, না হলে উনি যেটা জেদ ধরেন সেটাই অর্জন করেন। এই প্রথম মনে হয় আমার কথায় আপোষ করলেন। বললেন, তাহলে দুটো গাড়ি নেওয়া যাক, দেখা যাবে কোনটা বেশি ভালো হবে। ম্যানেজারকে একটা 3000 ইউরোর চেক কেটে দিলেন। ওরা বিকেলের মধ্যে গাড়ি শোরুম থেকে আমাদের গেস্ট হাউসের ঠিকানায় ডেলিভারি করে দেবে জানালেন। আমরা যখন গেস্ট হাউসে ফিরলাম, দেখলাম মৃণালিনী ও গুঞ্জন ফিরে এসেছে, তাই লাঞ্চটা একসাথে করলাম আজ। মৃণালিনী জানালেন, স্বর্ণলতার পত্রের সুপারিশে যথেষ্ট কাজ হয়েছে। উইলিয়াম ভদ্রলোক সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছিলেন। আইডেন্টিফিকেশনের সমস্ত কাগজপত্র সঠিকভাবে উনি সম্পাদন করেছেন। আগামীকালের মধ্যে তা প্রস্তুত হয়ে যাবে ও আইডেন্টিটি ডকুমেন্ট হাতে পেয়ে যাব। গুঞ্জন জানতে চাইল, সকালে কোথাও গেছিলে আঙ্কেল? ম্যামকেও দেখলাম না, তাই আমরা না বলেই রোলস রয়েসটি নিয়ে গিয়েছিলাম। আমি বলতে যাচ্ছিলাম, তার আগেই স্বর্ণলতা বলে দিলেন, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। আমি তোমাদের গাড়িটি দিয়েছি ট্রাভেল করার জন্য। হ্যাঁ,
আমরা একটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেটা তো তোমাদের বলা যাবে না। গুঞ্জন ও মৃণালিনী একে অপরের মুখের দিকে তাকিয়ে লজ্জা পেল। আমি একটু সহজতর করে বললাম, বিকালে আরও দুটো গাড়ি আসছে, তখন আর অসুবিধে হবে না। গুঞ্জন বলল, আরও গাড়ি আসছে বলতে? স্বর্ণলতা বললেন, ওটা সারপ্রাইজ। আর বললেন, মৃণালিনী, আজ একটু তোমাকে একান্তে যেতে হবে ডেলিভারি নিতে উইলসনের কাছ থেকে। গুঞ্জনকে নিতে বারণ করছি। এইসব মানুষের নজর একটা তরুণীর উপরে পড়ুক সেটা চাই না, কিন্তু তুমি এদের সাথে পরিচিত। মৃণালিনী বললেন, নিশ্চয়ই তেমনই হবে। গুঞ্জন মৃণালিনীর দিকে তাকালে মৃণালিনী বললেন, না, এক্ষেত্রে তোমার যাওয়া ঠিক হবে না। তুমি আমার বোনের মতো, তাই কিছুক্ষণ একটু একা কাটিও। আমি খুব শিগগির ফিরে আসবো। আমাকে স্বর্ণলতা অন্তত এটুকু জানিয়েছিলেন উইলসনের চিরকুটে কী লেখা ছিল। তাই আমি মৃণালিনীকে উদ্দেশ্য করে একটি ব্রিফকেস দিলাম। মৃণালিনী হাত থেকে স্পুনটা নামিয়ে রেখে উডেন লেদার কভার ব্রিফকেসটি দু হাতে ধরে নিলেন। কোলের কাছে রেখে হালকা খুলে দেখলেন, তারপর উজ্জ্বল চোখে আমাদের দিকে তাকালেন। আমরাও ইতিবাচক সংকেত দিলাম। বিকাল 5টার দিকে একটু গাড়ির হর্নের শব্দ পেলাম। আমি তখন রুমে বিছানায় শুয়েছিলাম। শব্দটা শুনে বুঝলাম নিশ্চয়ই গাড়ির ডেলিভারি দিতে এসেছে। রুম থেকে বাইরে এসে দেখলাম গুঞ্জন ও মৃণালিনী ইতিমধ্যে গাড়ি দুটোকে সামনে থেকে গিয়ে দেখছে এবং দুজনের মুখেই আনন্দের রেশ। আমি দেখলাম গাড়ি দুটি যেন গিফটের মতন করে ডেলিভারি করা হয়েছে। বিশাল গিফট রিবন দিয়ে চারিদিকে বাইন্ডিং করা এবং সিটে মনে হয় শ্যাম্পেন বা ওয়াইনের বটল রাখা। যে দুজন চালিয়ে নিয়ে এসেছিল সাথে আর একজন এসেছিল, সম্ভবত এনাকে ম্যানেজারের সাথে দেখেছিলাম। উনি আমাকে দেখে ত্বরান্বিত পায়ে এগিয়ে এলেন আর মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানিয়ে বললেন, স্যার, এই হলো আপনার অর্ডার করার গাড়ির চাবি, আর আমাদের পক্ষ থেকে এই শ্যাম্পেন আপনাকে গিফট করা হচ্ছে। আমি শ্যাম্পেন আর চাবিটা হাতে নিলাম। স্বর্ণলতা মনে হয় তখন পাশে এসে দাঁড়ালেন, বললেন, একবার টেস্ট ড্রাইভ করে দেখো, ভয় নেই। লাইসেন্স ছাড়া ড্রাইভ করলেও এখানে 5 কিলোমিটার আগে চেকপোস্ট নেই, তাই একটু ড্রাইভ করে এসো, ওদেরকে সঙ্গে নিয়ে যাও। আমি ড্রাইভিং কিঞ্চিত জানলেও অনেক দিন ড্রাইভিং করা হয়নি, তাও ভরসা পেলাম মৃণালিনী দেবী সঙ্গে থাকবেন, উনি জানে ড্রাইভিং। তাই আমার পছন্দ করা সেই ক্যাডিল্যাক মডেল এতে ড্রাইভিং সিটে চড়ে বসলাম। পাশে মৃণালিনীকে বসতে বললাম আর গুঞ্জন পিছনের সিটে বসল। গাড়ির ইঞ্জিন হ্যান্ড ক্র্যাঙ্ক ঘুরিয়ে স্টার্ট দিলাম। এই পদ্ধতিটি শোরুম থেকে আসা ইঞ্জিনিয়ার কাম ড্রাইভার ভদ্রলোকটি দেখিয়ে দিলেন। এরপর স্টিয়ারিং ঘুরিয়ে গেস্ট হাউসের গার্ডেন পেরিয়ে সহজেই রাস্তায় উঠলাম ও 1.5 কিলোমিটার মতো সফর করলাম। ঘন্টায় 30 কিলোমিটার বেগে গাড়ি চালালাম। এইভাবে দুটি গাড়ি টেস্ট করলাম। সন্ধ্যার অন্ধকার যখন গভীরভাবে নেমে এলো, তখন দ্বিতীয় গাড়িটি নিয়ে সেকেন্ড রাউন্ড টেস্ট ড্রাইভে গিয়েছিলাম। ফিরে এসে দেখলাম গেস্ট হাউসের চারিদিকে ইলেকট্রিক ল্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর বাতাসে একটু ঠান্ডার ভাব অনুভব করলাম। করিডোরে শুধু গুঞ্জন বসেছিল আমার ফিরে আসা পর্যন্ত। যখন গাড়ি পার্কিংয়ে রেখে গেস্ট হাউসে উঠে এলাম, তখন দেখলাম মৃণালিনী সম্পূর্ণ প্রস্তুত তার সন্ধ্যাকালীন কাজটি সম্পাদন করতে। উনি আমার থেকে ও গুঞ্জনের থেকে বিদায় চাইলেন। ওনার এই কাজটির জন্য মার্টিন সাহেবের গ্যারাজ থেকে আনা বিএমডাব্লিউটি বরাদ্দ করা হয়েছে। আমি দেখলাম বিএমডাব্লিউটি নিয়ে উনি একাই ড্রাইভ করে বিদায় নিলেন। রাত যখন 8টা বাজে, করিডোরে তখন আমি একান্তে দাঁড়িয়ে একটা সিগারেট টানছিলাম। স্বর্ণলতার সামনে ধূমপান করলেও একটু অস্বস্তি হয়,
মৃণালিনী গেছেন প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি একটু চিন্তিত মুখে স্বর্ণলতার ঘরে গেলাম। উনি তখন একটা বায়োগ্রাফি বা নভেল কিছু একটা পড়ছিলেন। আমি হাতে করে যে সিগার নিয়ে ঢুকে পড়েছি সেটা একটু খেয়াল ছিল না, তাই ইতস্তত করে বাইরে সিগারটা অ্যাস্ট্রেতে ফেলতে গেলাম। স্বর্ণলতা মানা করলেন। এটা এখন ন্যাচারাল, এর পারমিশন তোমাকে আগেই দিয়েছি। বলো, কি হয়েছে? এত অস্থির কেন দেখাচ্ছে তোমায়? আমি বললাম, মৃণালিনী দেবী গেছে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এত সময় লাগা কি উচিত? স্বর্ণলতা চোখ থেকে গোল্ডেন ফ্রেম চশমা খুলে রেখে হাত থেকে বইটি পাশে ল্যাম্প টেবিলে রাখলেন। তারপর চিন্তার ভাঁজ তারও কপালে পড়ল। বললেন, দেখছি কি করা যায়। ওনার ঘরে একটি বেল কল ছিল, তা থেকে কল করলেন সেই মিস্টার গোল্ডবার্গকে। ওপাশ থেকে গোল্ডবার্গ অর্ডারটি জানতে চাইলেন। স্বর্ণলতা বললেন, কোন স্টেটলার অ্যাভিনিউয়ে এক নেটিভ ইন্ডিয়ান ওম্যানকে স্কট করে আনতে হবে। গেস্ট হাউসে একদম পৌঁছে দিতে হবে। 500 পাউন্ড। ওপাশ থেকে মনে হয় এগ্রি করলো। স্বর্ণলতা রিসিভারটা নামিয়ে রাখলেন। তারপর একসঙ্গে বসেছিলাম। ডিনারের জন্য বললেন কেয়ারটেকার। আমরা দুজনেই অনিচ্ছা প্রকাশ করলাম, কিন্তু আমি বললাম গুঞ্জন যেন অবশ্যই কিছু খেয়ে নেয়। কেয়ারটেকার বললেন, ওনাকে বলেছিলাম কিন্তু উনিও কিছু খেলেন না। আমি বললাম, দেখো জুস বা ডেজার্ট কিছু দাও যদি খায়। এই সময় গাড়ির শব্দ শুনতে পেলাম। আমি উঠে দাঁড়ালাম। একরকম ত্বরান্বিত পায়ে ঘরের বাইরে করিডোরে বেরিয়ে এলাম। দেখলাম একটা ব্ল্যাক কালারের মার্সিডিজ আমাদের গেস্ট হাউসে ঢুকলো। ওই গাড়িতেই দেখতে পেলাম সংজ্ঞাহীনভাবে মাথা হেলিয়ে এক সাহেবের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছেন মৃণালিনী দেবী। পিছনে আরেকটি গাড়ি ঢুকলো সাইরেন দিয়ে। এটা সম্ভবত পুলিশের গাড়ি। আমি করিডোর থেকে তাড়াতাড়ি করে গার্ডেনে নেমে এলাম। পিছনে মনে হয় গুঞ্জনও মৃণালিনীর নাম ধরে ডেকে উঠল। ওই সাহেব ভদ্রলোক মৃণালিনীর মাথাটা আলতো করে সিটের ওপরে রেখে গাড়ির ডোর খুলে নামলেন। জিজ্ঞেস করলেন, এটাই কি মিস স্বর্ণলতার গেস্ট হাউস? আমি দৃঢ়ভাবে জানালাম, হ্যাঁ। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি? আমি বললাম, আমি নীলকমল রয়, স্বর্ণলতার বিজনেস পার্টনার। পিছন থেকে স্বর্ণলতা উৎকণ্ঠার সুরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এবার ওই ভদ্রলোক বললেন, আমি যখন কোয়েন স্ট্রিটলার অ্যাভিনিউ দিয়ে আসছিলাম তখন ওই ভদ্র মহিলাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। যখন গাড়ি থামিয়ে ওনাকে তুললাম তখনও ওনার জ্ঞান ছিল। উনি শেষ কথাটি বলেছিলেন প্যারাডাইস গেস্ট হাউস, স্বর্ণলতা, এরকম কিছু। আমি তখন গাড়ির দরজা খুলে মৃণালিনীর হাতটা কাঁধে নিলাম। তারপর পিছন থেকে গুঞ্জন সাহায্য করতে আসছিল। আমি দু হাতের ওপর মৃণালিনীর শরীরটা তুলে নিলাম। গুঞ্জন ওর মাথার কাছে হাত দিয়ে ধরল। তখন একটা খুবই উত্তেজনামূলক মুহূর্ত গেল। স্বর্ণলতা ওই ভদ্রলোকের সাথে কথা বলছিলেন ও পুলিশ অফিসাররাও বাইরে করিডোরে ঘটনার বৃত্তান্ত শোনার জন্য অপেক্ষা করছিলেন। একজন ডাক্তার ডেকে নিয়ে আসা হয়েছে। মৃণালিনী এখানে শয্যাশায়ী, মাথায় হালকা আঘাতের চিহ্ন, সেখানে ব্যান্ডেজ বাঁধা হয়েছে। মৃণালিনীর জ্ঞান ফিরেছে। উনি খুবই ভাষায় জানালেন রাস্তায় তার ব্রিফকেস চুরি হয়ে গেছে, সাথে গাড়িটিও। ব্যাস, এর বেশি কিছু বলতে পারলেন না। ওই ভদ্রলোকের পরিচয়ে পেলাম উনি এখানের ম্যাজিস্ট্রেট। পরে অবশ্য ওই ভদ্রলোক মৃণালিনীকে শনাক্ত করতে পারেন। উনি সকালে পরিচয়পত্র বানানোর জন্য অফিসে গিয়েছিলেন, সেই জন্য ওনার সহানুভূতি একটু বেশি বেড়ে যায়। সাথে উনি পুলিশকে ইনস্ট্রাকশন দেন ওনার বয়ান পেলে অবিলম্বে তদন্ত শুরু করতে। কী চুরি হয়েছে সেই ব্যাপারটি জানা দরকার। স্বর্ণলতা অবশ্য ওদের গাড়ির নাম্বার, মডেল নাম্বার ও এটা একটা ভাড়া করা গাড়ি এর সম্পূর্ণ তথ্য ওদেরকে দেন। তারপর ওরা চলে যায়, কারণ স্বর্ণলতা অফিসারদের পরের দিন আসতে বলেন। গুঞ্জন মৃণালিনীর ঘরে সারা রাত কাটালো। সকালে মৃণালিনী অনেকটাই স্বাভাবিক ও সুস্থ।
তবে গুঞ্জনকে দেখে বললেন, সারা রাত তুমি আমার জন্য জেগে বসেছিলে? গুঞ্জন জানালো, তা নয়তো কি করতাম? তুমি যে আমার দিদির মতো। গুঞ্জনকে মৃণালিনী কাছে ডাকলো ও বুকে জড়িয়ে ধরল। বললেন, এভাবে কেউ কখনো আমার জন্য ভাবেনি। সকালে যখন অফিসাররা আসলেন, মৃণালিনী তখন ব্রেকফাস্ট টেবিলে এসে যোগ দিলেন। তখন ওদেরকে ঘটনার বৃত্তান্ত জানালেন। তবে তার আগে একবার স্বর্ণলতার দিকে তাকিয়ে ইশারায় সম্মতি চাইলেন। স্বর্ণলতা সম্মতি দিলেন। উনি বললেন, কাল আমি ওই ভাড়া করা বিএমডাব্লিউ নিয়ে যখন ফিরছিলাম, আমার সাথে এক ব্রিফকেস ছিল, যেটার মধ্যে কিছু আর্টিফিশিয়াল জেমস ছিল। আমি বাই প্রফেশন একজন আর্টিফিশিয়াল জেমস সেলার। অফিসাররা জানতে চান। ওতে কি ধরনের জেমস ছিল? উনি বললেন, রুবি, সিনথেটিক ডায়মন্ড, এমারাল্ড আর একটি আর্টিফিশিয়াল হার্ট অফ এটার্নিটি। অফিসাররা জানতে চান, এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? মানে কোনো লিগ্যাল স্টোন মার্চেন্টের থেকে, বা অন্য কোনো উপায়? স্বর্ণলতা একটু ইন্টারাপ্ট করে বললেন, এগুলো মনে হয় না দরকারি প্রশ্ন, বরং চুরি যাওয়া ব্রিফকেস ও গাড়িটা খুঁজে পাওয়া দরকার। অফিসার অবশ্য জানালেন, এগুলো জানতেই হবে, তাহলেই তদন্তে সাহায্য হবে। মৃণালিনী অকপটে জানালেন, ফ্রেডরিক উইলসন, ওনার থেকেই আমি এই সমস্ত জেমস কিনি। তবে উনি ওনার লিগ্যাল হওয়ার প্রমাণ আমাকে দেখিয়েছিলেন। বাকিটা আপনারা জানাবেন। তারপর আরও অনেক কিছু কথা হলো। অফিসাররা আশ্বাস দিলেন, এই উইলসন লোকটিকে খুঁজে বের করব, আর আপনার চুরি যাওয়া জেমস ও গাড়িটি উদ্ধার করব। এই বলে তারা তখন বিদায় নিলেন। আজ মৃণালিনীকে নিয়ে ব্যাংকে যাওয়ার কথা ছিল, যদিও স্বর্ণলতা মৃণালিনীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আজ ব্যাংকে ভিজিট করতে পারবে? সুস্থ বোধ করছো কি? মৃণালিনী অতি আগ্রহের সাথে জানালেন, হ্যাঁ, নিশ্চয়ই, আমি সুস্থ। স্বর্ণলতা বললেন, ঠিক আছে, তোমার আইডেন্টিটি কার্ড এসে পৌঁছালে তুমি গুঞ্জনকে নিয়ে ব্যাংকে রওনা হবে। সাথে গার্ডসদের নিয়েও। আমি বলে যাচ্ছি ওদেরকে আমরা এখন ব্যাংকের দিকেই যাচ্ছি, ওখানেই তোমার জন্য অপেক্ষা করব। আমি আর স্বর্ণলতা আবার ব্যাংক অফ সাউথ আফ্রিকায় ভিজিট করলাম। ম্যানেজার একটু অবাক হলেন পুনরায় আমাদের দেখে, কিন্তু স্বর্ণলতার মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পারলেন নিশ্চয়ই কোনো নতুন প্রপোজাল নিয়ে এসেছেন। তাই স্বর্ণলতা যখন ইশারায় দৃঢ়ভাবে বললেন, আমার প্রাইভেসি চাই, তখন বেল বাজিয়ে এক চতুর্থ কর্মীকে ডেকে নির্দেশ দিলেন, এই রুমে যেন এখন কেউ না আসে। যথারীতি চতুর্থ কর্মী দরজা বন্ধ করতে স্বর্ণলতা এবার চোখের দৃষ্টি ম্যানেজারের দিকে রেখে বললেন, আমার কোম্পানি অ্যাকাউন্ট ক্রেডিট ব্যবহার করে আরও 1 মিলিয়ন ইউরোর বন্ড কিনতে চাই। এটা আমার কোম্পানি ও আরেকটি নামে রেজিস্টার্ড হবে, আর পূর্বতন 2 মিলিয়ন ইউরোর বন্ড একটি অন্য অ্যাকাউন্ট হোল্ডারের নামে ট্রান্সফার হবে। স্বর্ণলতা আরও বললেন, ব্যাপারটি অত্যন্ত প্রাইভেট থাকবে। এই বন্ড ট্রান্সফারটি যেন এই রুমের বাইরে না যায়। ম্যানেজার আশ্বাস দিলেন, ঠিক সেই রকমই হবে যেটা আপনি চাইছেন, কিন্তু কার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে? স্বর্ণলতা অ্যাকাউন্ট ডিজিটগুলো বলতে থাকলেন ও অন্যান্য ডিটেলস। ম্যানেজার এটি একটি প্রাইভেট নোটবুকে লিখে নিলেন। স্বর্ণলতা এটা দেখে বললেন, এই ট্রান্সফার যে আমার তরফ থেকে হয়েছে তার যেন কোনো ট্রেস না থাকে, এবং ব্যাংকিং অডিটেও যেন তা প্রকাশ না পায়। ম্যানেজার শুধু বললেন, অফকোর্স ইট উইল রিমেন সিক্রেট আনটিল মাই লাস্ট ব্রিথ। স্বর্ণলতা বললেন, ওকে, আর 1 মিলিয়ন বন্ড আমার 10টা ট্রাঙ্কেই চাই। ম্যানেজার মাথা নেড়ে জানালেন, আমি বুঝে গেছি, একদম সেই রকমই হবে।
এরপর স্বর্ণলতা সম্পূর্ণ অন্য কথা জিজ্ঞেস করলেন। কেপটাউন সিটি হলে এখন কি প্লে হচ্ছে? ম্যানেজার একটু আশ্চর্য না হয়ে একটু ভেবে বললেন, ম্যাকবেথ। স্বর্ণলতা বলে উঠলেন, ফাইন, ইভিনিং শো, রয়্যাল ব্যালকনি। এরপর স্বর্ণলতা মৃণালিনীর প্রসঙ্গে নিয়ে বললেন। ম্যানেজার চতুর্থ কর্মীকে ডাক দিলেন, খোঁজ নিতে বললেন, মৃণালিনী ভট্টাচার্য নামে কেউ ব্যাংকের প্রিমাইসেসে এসছেন কিনা। কিছুক্ষণ পর এসে জানালো এরকম কেউ আসেনি। ম্যানেজার স্বর্ণলতাকে বললেন, আপনাকে অপেক্ষা করতে হবে না, এই নামের কেউ এলেই আমি নিজে ব্যাপারটা দেখব এবং কাউন্টারে ইনফর্ম করে দিচ্ছি। এরপর ম্যানেজার টেবিলের ড্রয়ার খুলে একটা পাসপোর্টের মতো বই আমার দিকে এগিয়ে দিলেন। বললেন, আপনার অ্যাকাউন্ট বুক রেডি মিস্টার নীলকমল রয়। এই ব্যাপারটায় আমি খুব আনন্দিত হলাম। এরপর যখন ব্যাংক থেকে বেরিয়ে এলাম তখন বেলা 12টা বাজে। স্বর্ণলতা একটু চিন্তিত মুখে বললেন, ওরা এখনো পর্যন্ত এসে পৌঁছলো না কেন? তাহলে কি বাই পোস্টে এখনো আইডেন্টিটি ডকুমেন্ট আসেনি?